আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারিতে যে কিংস পার্টি আসতে যাচ্ছে, সেই কিংস পার্টির কুশীলবরা বা কারিগররা বেশ একটা দ্বন্দ্বের মধ্যে আছেন রাজনৈতিক পুঁজি নিয়ে। কোনটিকে তারা রাজনৈতিক পুঁজি করতে চায়, জনগণের সামনে কীভাবে উপস্থাপন করতে চায়। তার কারণ তারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন, অসংলগ্ন কথাবার্তা বলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটি এক্সটেনশন জাতীয় নাগরিক কমিটি, সেইটি থেকেই তো আবার এক্সটেনশন হিসেবে নতুন কিংস পার্টি আসতে যাচ্ছে। যা হোক, সেই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বেশ মজার মজার কথাবার্তা বলেছেন, অসংলগ্ন কথাবার্তা বলেছেন। যেমন নতুন করে তিনি যেটি বললেন যে আওয়ামী লীগ এবং জামাত উভয়ই দিল্লির এক্সটেনশন হিসেবে কাজ করছে। ভারতপন্থীর কোনো দলকে বাংলাদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন আমরা মেনে নিলাম, কিন্তু জামাতকে দিল্লির এক্সটেনশন হিসেবে কিভাবে মিন করছে? জামাতের সঙ্গে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির যে সখ্যতা, দহরম মহরম সম্পর্ক, সেটিকে আমরা ভুলে যাচ্ছি। এত দ্রুত ভুলে যাওয়া সম্ভব? কয়েকদিন আগেও তো হাসনাত আবদুল্লাহ জামাতের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বললেন যে ৭১-এ জামাত যা ছিল, জামাতের যে অবস্থান, সেটিকেই সঠিক বলে মনে হয়। আবার অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনিও তো একাধিকবার বলেছেন যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনে শিবিরের যে ভূমিকা, সেটি অস্বীকার করার কোনো উপায় নেই, বরং শিবির পেছন থেকে সরাসরি যেভাবে সাহায্য করেছে, সেটিকে তিনি অতুলনীয় হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। এবং এই যে জামাতের উপরে নির্ভরতা বা জামাতের প্রতি ঝোঁক কারো কোনো সমন্বয়কের, এটি নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির মধ্যে চরম দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে অনেকের মাঝে। যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, কিছু মানুষ তো অবশ্যই রয়েছেন বা ছাত্র রয়েছেন সেখানে, তারা এটিকে মেনে নিতে পারছে না, যার কারণে বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে। এখন তারা আবার এটি বুঝতে পেরেছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ না করে কোনো কিছু সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বাংলাদেশের মানুষ সেটি কোনোভাবেই মেনে নিতে পারে না। তাদের তো একটা চেষ্টা ছিল ৭১-কে পাশ কাটিয়ে তারা তাদের মতো করে সেখানে রিপ্লেস করার একটা প্রাণান্তকর চেষ্টা, ২৪কে স্থান দেওয়ার, সেটি তারা পারেনি। তারা প্রচণ্ডভাবে শকড হয়েছে, তারা হোঁচট খেয়েছে। এই জন্য এখন কয়েকদিন আগে যেমন ছাত্র শিবিরের যে মুখপাত্র ছাত্র সংবাদ, সেখানে যে একটা তুমুল একটা লেখা প্রকাশিত হলো মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে, তার জন্য আবার তারা একটু বড় বড় কথা বলেছেন। মাহফুজ আলম বাবার, যিনি মাস্টার মাইন্ড, তিনি আবার বলেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারবে না, এই ধরনের কথাবার্তা বলেছেন, বা বাংলাদেশ পন্থী হতে পারবে না। তো মাহফুজ আলমের ভূমিকাও তো আমরা জানি যে মুক্তিযুদ্ধকে কতটা কটাক্ষ করে আসছে তারা নিজেরাই। যাই হোক, সেই জায়গা থেকে এখন জামাতের বিরোধিতা করছে। আবার জামাতের বিরোধিতা করার আরও কারণ আছে, সেটি হচ্ছে যে তারা একটা রাজনৈতিক সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা আরও একটি বিশেষ দলকে তাদের অবলম্বন হিসেবে নিচ্ছে, বা সেই দলটি তাদের উপর প্রভাব বিস্তার করছে, সেটি সম্পর্কে আমি পরবর্তীতে বলবো অন্য কোনো কন্টেন্টে। কিন্তু ধরে নিলাম যে জামাতও ভারতের এক্সটেনশন, আওয়ামী লীগের মতন, তারা তাহলে আসলে কোন আদর্শ ধারণ করতে চান? মুক্তিযুদ্ধের সপক্ষে তাদের অবস্থান তো পুরোপুরি তুলে ধরতে পারেননি, তাহলে তারা পাকিস্তানের আদর্শকে ধারণ করতে চান? বাংলাদেশে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট খুব শক্ত অবস্থা ধারণ করেছে, এটি আমরা জানি। সেই ভারত জুজুর বিষয়টিকে সামনে রেখে তারা রাজনীতি করার চেষ্টা করছে, যা এর আগে অনেকবার হয়েছে। অবশ্যই আমরা ভারতের আধিপত্যবাদের তুমুল বিরোধিতা করি, আমরাও প্রতিবাদ করি, কিন্তু পাকিস্তানকে মেনে নেব? তারা কি আজ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে একটা টু শব্দ করেছেন? পাকিস্তানের ক্ষমা চাওয়া বাংলাদেশ ইস্যুতে, পাকিস্তানের কাছে আমাদের যে পাওনা কয়েক বিলিয়ন ডলার মুক্তিযুদ্ধকালীন যে দেনা ছিল, সেটি বেড়ে যা হয়েছে সেটি দাবি করেছে। বাংলাদেশে যে পাকিস্তানে রয়ে গেছেন, তাদেরকে ফিরিয়ে নেওয়ার একটা চুক্তি ছিল, সেটি পাকিস্তানকে ফিরিয়ে নেওয়ার দাবি করেছে। এমনকি পাকিস্তানের যে যুদ্ধাপরাধী, পাকিস্তানের যে সামরিক কর্মকর্তারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল, তাদের বিচারে
বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল, পরে পাকিস্তান বলে যে তাদের বিচার তারাই করবে, সামরিক কর্মকর্তাদের, সেই বিচারকে তারা দাবি করবে। বাংলাদেশের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী যারা অভিযুক্ত বা তাদের বিচার যাদের এখনো হয়নি, তাদের বিচার কি দাবি করবে? করবে না। অর্থাৎ অসংলগ্ন কথাবার্তা। তারা কোনটিকে রাজনৈতিক পুঁজি হিসেবে বেছে নিয়ে সামনে এগোতে চাইবে সেটি তারা স্পষ্ট করতে পারছে না। আর জনগণের প্রতি আস্থা, এখন তারা বলছে বাংলাদেশের জনগণ এই চাই সেই চাই, যেমন বলছে নাসিরুদ্দিন পাটোয়ারি, নতুন দলটি হবে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী শক্তি। আমাদের লক্ষ্য ন্যায় বিচার, সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে আনা সম্ভব। তারা তো এই কথাতেও বিশ্বাসী না, যা তারা মুখে যা বলছেন। জনগণের উপরে তাদের কোনো আস্থা নেই যে জনগণ তাদেরকে বেছে নিচ্ছে বা বেছে নেবে, নইলে তারা কিংস পার্টি হয়ে আসবে কেন? তারা যে একেবারে নিশ্চিন্তভাবে আমরা বলতে পারি যে একটা নতুন রাজকীয় দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের আশীর্বাদে, সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই খুলাসা করে দিয়েছেন ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে। তিনি নিজেই বলেছেন যে আমি তাদেরকে দল করতে বলেছি। সরকারের সর্বোচ্চ নির্বাহী প্রধান হয়ে আর একটা দল গঠনের যে প্রক্রিয়া বা তার উৎসাহের যে একটা নতুন দল আসতে পারে সেটি তিনি নিজের মুখে বলেছেন। এরপরেও তার কোনো প্রমাণ লাগে না যে এই ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে নতুন যে দলটি আসছে সেটি কিংস পার্টি হিসেবে আসছে। তো যদি জনগণের উপর আস্থা থাকতোই, তারা স্বাভাবিক গতিতে, স্বাভাবিক প্রক্রিয়ায়, স্বাভাবিক নিয়মে একটি রাজনৈতিক দল করত। তারা রাজনৈতিক দল করবে, এতে তো কারোর কোনো আপত্তি নেই। তাহলে তারা এই বিশেষ সুযোগ সুবিধা নিয়ে কেন রাজনৈতিক দল করছে? এবং নানান ধরনের ভাগ বটোয়ারের হিসাব আমি এর মধ্যে আগে দিয়েছি। তাদের যে প্রস্তাব, কটি আসন তারা চায়, জামাতের সাথে যে সখ্যতা, সেই সখ্যতা থেকে এখন দূরে ফিরে আসার কারণ হচ্ছে জামাতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে ৭১কে নিয়ে, সেটা আবার তারা এখন সামনে আসতে যাচ্ছে। কিন্তু জামাতের যে সহযোগিতা তাদের প্রতি বা জামাতের উপর তাদের যে নির্ভরশীলতা, সে সম্পর্কে তো আমরা আগে থেকেই জানি। বিষয়টি হচ্ছে যে তারা এও বলেছে যে যদি বিএনপি জুলাই আন্দোলনের ঘোষণার বিরোধিতা অব্যাহত রাখে তাহলে বর্তমান সরকারই ভবিষ্যতেও ক্ষমতায় থাকবে। এই কথা দ্বারা তারা কি মিন করতে চাইছে? তাদের পেছনে কোন শক্তি কলকাঠি নাড়ছে? যেমন ভয়ঙ্কর সব কথাবার্তা বলে যে বর্তমান সরকার ক্ষমতায় থাকবে আগামীতেও, এবং তারা বলছে যে এই বছর যদি নির্বাচন হয় তবে তা শেখ হাসিনার মতো চাপিয়ে দেওয়া নির্বাচন হবে, তবে জনগণের প্রকৃতির সমস্যাগুলো সমাধান না করে নির্বাচন হলে তা আবার একতরফা নির্বাচন হিসেবে গণ্য হবে। তারা যা বলবে তাই হবে। আচ্ছা, বলতে পারে সমস্যা নেই, কিন্তু কোন আঙ্গিকে এই কথাগুলো বলছে? এমনি তো নির্বাচন প্রলম্বিত করা হলো, এখন তো স্পষ্ট যে তারা নতুন রাজনৈতিক দল করবে, গণসংযোগ করবে, লাইমলাইটে আসবে, দৃশ্যমান তাদের কথাবার্তাগুলো তুলে ধরবে, এই জন্য তো প্রলম্বিত করা। এখন ঘর গুছিয়ে উঠতে পারেনি, বা সরকারের দল তারাই সরকার চালাচ্ছে, অতএব তাদের এত তড়িঘড়ি করা কিছু নেই নির্বাচনের জন্য। এতে করে যত খুরমা খাওয়া যায়, যত সুযোগ সুবিধা নেওয়া যায়, সেটাই তো তাদের লাভ। অর্থাৎ এখনো পর্যন্ত তারা নির্বাচন প্রলম্বিত করার একটা দৃশ্যমান প্রচেষ্টা করে যাচ্ছে। জিয়াবাদ সম্পর্কে তারা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে তিনি কেন মুজিববাদের মধ্যে জিয়াবাদ ছুঁয়ে ফেলতে চেয়েছিলেন। তিনি বলেছেন না, ভবিষ্যতে যাতে কোনো ধরনের ব্যক্তি পূজা না হয়, পরিবারতন্ত্র টিকে না থাকে, সেজন্য তিনি বলেছেন। ব্যক্তি পূজা তারা এখন করছে, তারা এখন সব জায়গায় বঙ্গবন্ধুর জায়গা বা মুক্তিযুদ্ধের শহীদদের জায়গায় তারা আবু সাইদ মুগ্ধকে রিপ্লেস করছে। এখনো পর্যন্ত যা কিছু নতুন করে হয়েছে এই 6 মাসে, কোথাও মুক্তিযুদ্ধের শহীদদের নামে কোথাও কিছু হয়েছে? মুক্তিযুদ্ধের ৭১-এর যে জনযুদ্ধ, সেই বীরদের নামে বা তাদের স্মরণে কোনো নামকরণ হয়েছে? সব ভুলে গেছে এখন আবু সাইদ আর মুগ্ধ। তা ব্যক্তি পূজা তো তারাও করছে, খেয়ে হারিয়ে ফেলছে, লাভ হবে না এতে।